আফটার খোঁজ দ্য স্টার্স ইফতেখার চৌধুরী এবং ববি পরবর্তীতে আর অনন্ত জলির সাথে কন্টিনিউ করেনি কেন? কি অভিমান, কি রাগ, কি নাকি বর্ষা করতে দেয়নি, নাকি অনন্ত জলির সাথে ডিলের সমস্যা হয়েছে? কেন? দেহরক্ষী যখন আমার আলহামদুলিল্লাহ হিট হলো, ওই সময়ে কোনো বড় আর্টিস্ট ছিল না, আমিও নতুন। সো তখন থেকে আসলে আমি অনেকগুলো ছবি সাইন করা স্টার্ট করেছি। ওইটা নিয়ে আমার আসলে এতটা ছিল না যে আমাকে যেখান থেকে আসছি ওখানেই কাজ করতে হবে বা কিছু। আমার তখন মনে হচ্ছে আমি তো আর্টিস্ট, আমি সব জায়গায় কাজ করবো, বাট আমাকে যদি অফার করতো অফকোর্স আমি কাজ করতাম। আমার মনে হয় ডিরেক্টরের সাথে নায়িকা বা নায়কের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলে আমি ডিরেক্টর কি চাইছেন, কিভাবে সেটা আমি স্ক্রিনে দেখাবো, বা উনি আমাকে কিভাবে বোঝাবেন যে আমি ক্যারেক্টারটা এই স্টাইলে চাচ্ছি, এইভাবে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি দর্শকের কাছে। এটা হওয়াটা খুবই নর্মাল এবং এটা হওয়া উচিত। আদারওয়াইজ ওই কানেকশনটা বিল্ড আপ না হলে অডিয়েন্স কি করে আমাদের কানেক্ট করবে? তোমার রিঅ্যাকশন কি ছিল যে প্রথম ছবি হিসাবে তোমার ড্রব্যাকটা কেমন ছিল ওই সময়? আমি আসলে এত কিছু তখন ভাবতে পারি নাই। আমার একটাই এম ছিল যে আমাকে কাজ করতে হবে, বড় পর্দায় আমাকে দেখতে হবে। সো এই ময়ূরাক্ষী তোমার কত নম্বর রিলিজ গোনা মুশকিল, তাই না? না, এটা অবশ্যই আমার মনে রাখা উচিত, বাট সত্যি এখন ভুলে গেছি। ইন্ডাস্ট্রি ছবিকে কেন্দ্র করে এবং ইন্ডাস্ট্রি কেন্দ্রকে ময়ূরাক্ষী গল্প, যে দেখবে ছবিটা কি আসলে ইন্ডাস্ট্রির মূল বিষয়টা পোর্ট্রে করতে পারবে? মানে ঘটনাটা এরকমই হয় পারার কথা, কারণ একটু জানাশোনা গল্প এবং ট্রু স্টোরি। ইন্ডিয়া ফ্যাশন যেমন পেস্ট্রি হয়েছে, যেমন ওই মুডের, অর্থাৎ আমাদের শোবিজের যেসব লুপহোল গুলো থাকে, কেমন ডিরেক্টরদের খুব বেশি মানে একেবারে ওপেনলি দেখানো হয়েছে কিনা, যেসব মিটু যেসব কাণ্ড কারখানা হয় আসলে অতটা মানে ওরকম না। একজন বিশেষ জনের ক্যারেক্টার তো আমি পোর্ট্রে করছি, তাকে ঘিরে যতটা স্টোরি সেগুলো দেখানো হচ্ছে, এন্ড কিছু কিছু ছোট ছোট স্টোরি তো আসছে ওর মধ্যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। এমনিতে এবার আসি রিয়েল ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ ছবির বাইরে ববি বেসিক্যালি অ্যাসোসিয়েটদের কেমন হেল্প পেয়েছে শুরুর দিকে, যখন আজকের ববি হয়ে ওঠেনি? আমি আসলে প্রথম দিকে তেমন একটা হেল্প পাইনি। আচ্ছা। এবং এটা আমি খুব প্রথম দিকে খুব কষ্ট হতো এটা মেনে নিতে, কারণ হচ্ছে আমি বাসা থেকেই কোনো হেল্প পাই নাই। সো ওই রকম একটা মাইন্ডে আমার ছিল যে আমি তো বাসাতেই কোনো হেল্প পাই নাই, আমার যুদ্ধটা করতে হবে ওরকম একটা স্ট্রেংথ ছিল। বাট এন্ড অফ দ্য ডেতে খারাপ লাগে, মনে হয় যেন কেউ যদি একটু একটা আর্টিস্টের কি মনে হয়, স্পেশালি আমার মনে হয় যেন একটা সুন্দর কথা, একটা পজিটিভ কথা মানে কোটি কোটি টাকার থেকেও বেশি মূল্যবান আমার কাছে। আর একটা নেগেটিভ কথা আমার কাছে খুবই এটা আমাকে এফেক্ট করতো অনেক বেশি তখন প্রথম দিকে। সো ওইটা আমার জন্য আসলেই প্রথম দিকে খুব কষ্ট হয়েছে সারভাইভ করতে। অ্যান্ড হ্যাঁ, এমন না যে কিছু কিছু মানুষ কিছু সময়ের জন্য হেল্প করে না, এমন না। যেমন আমার মা যখন আমাকে একদম আটকে রেখেছিল আফটার সার্চ, 2 বছর গ্যাপে যখন দেহরক্ষী করছি, আমি থ্যাঙ্কফুল মানিক আঙ্কেলের ফুল ফ্যামিলির কাছে, যারা দেহরক্ষীর প্রডিউসার, রাজত্বর প্রডিউসার। আঙ্কেল আমাকে খুব এই দিকে সাপোর্ট দিয়েছে। আম্মার সাথে কথা বলেছে আপনার মেয়ে অনেক ভালো আর্টিস্ট, ক্যামেরার সামনে অন্য একটা ববি, আপনি আপা বুঝতেছেন না, আপনি একটু ওকে কাজ করতে দেন। আর আমার ফ্যামিলির, আমার ছেলে গান করে, মেয়ে গান করে, সবাই ওকে খুব পছন্দ করে। সো এটা আমার আজীবন মনে থাকবে। যাক, এমনি ডিরেক্টরদের সাথে নায়িকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রেমের সম্পর্ক কোনটা হওয়া উচিত? বহুল চর্চিত যে নায়িকা ডিরেক্টরের প্রেমে পড়বে বা তাদের একটা সম্পর্ক থাকবে। আমার মনে হয় ডিরেক্টরের সাথে নায়িকা বা নায়কের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলে আমি ডিরেক্টর কি চাইছেন, কিভাবে সেটা আমি স্ক্রিনে দেখাবো, বা উনি আমাকে কিভাবে বোঝাবেন যে আমি ক্যারেক্টারটা এই স্টাইলে চাচ্ছি, এইভাবে আমি প্রেজেন্ট করতে চাচ্ছি দর্শকের কাছে। এটা হওয়াটা খুবই নর্মাল এবং এটা হওয়া উচিত। আদারওয়াইজ ওই কানেকশনটা বিল্ড আপ না হলে অডিয়েন্স কি করে আমাদেরকে কানেক্ট করবে ওই গল্পের মধ্যে, ওই চরিত্রকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি বিশ্বাস করি এটা যে সবার সঙ্গে যদি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে খুব ইজি হয়। ইভেন বাবা মার সঙ্গেও যদি থাকে, যেমন আমি কখনো আমার মার থেকে ওই জিনিসটা পাই নাই, বাট পেলে কিন্তু আমার জন্য অনেক ভালো হতো, এবং তার জন্য সে যে এক্সট্রা টেনশন করে সেটা করতো না। তো ফ্রেন্ডশিপটা না যে কোনো রিলেশনশিপে খুব প্রয়োজন আমার বিশ্বাস। খোঁজ দ্য সার্চে যখন অনন্ত জলিলের সাথে কাজ করা হলো, তখনকার মানে সিচুয়েশন, তখনকার অনন্ত জলিল আর এখনকার অনন্ত জলিলের ভিতরে কোয়ার্টিস্ট হিসেবে কি কি পার্থক্য দেখো? আমি তো ওনার সাথে একটাই কাজ করেছি, এখন আর করিনি, বাট এখন ওনার কাজ দেখি অফকোর্স। অ্যান্ড
একটা সময় গেলে তো আর্টিস্টের একটু ম্যাচুরিটি আসে, অ্যাজ এ প্রোডিউসার উনি তো অনেক বড় বড় ছবি করছে, সো চেঞ্জেস তো আছে, সময়ের সাথে চেঞ্জ করাটা জরুরি। আমি যতটা দিয়ে স্টার্ট করি আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আমাকে আরো মানে আরো ভালোভাবে মানুষের সামনে আসতে হবে, সো ওই জিনিসগুলো ওনার মধ্যে তো আমি দেখছি। রাইট, তো গুড। তো ওই সময় তো খুবই বড় ক্যাম্পেইন হয়েছিল, ইনফ্যাক্ট ঢাকা শহরে মুভির বিলবোর্ড দেখা যাবে, এটাও আসলে ওই সময় আমরা প্রথম দিকে দেখেছি যে বাবা এত বড় বড় বিলবোর্ড, ডিজিটাল ছবি একদম ফার্স্ট টাইম। এই ছবির ক্যাম্পেইনটা খুব ভালো ছিল, কিন্তু প্রশ্ন উঠেছিল যে আচ্ছা এটা অনন্ত জলিলের বউ কিনা, প্রেমিকা কিনা, আচ্ছা এই ছবিটার পরে আর ছবি হবে কিনা, কারণ এরকম মৌসুমী প্রযোজক অনেক এসছে ইন্ডাস্ট্রিতে, যে এসে এক দুইটা ছবি করে চলে গেছে। তোমার রিয়াকশন কি ছিল, যে প্রথম ছবি হিসাবে তোমার ড্রব্যাকটা কেমন ছিল ওই সময়? আমি আসলে এত কিছু তখন ভাবতে পারি নাই, আমার একটাই এইম ছিল যে আমাকে কাজ করতে হবে, বড় পর্দায় আমাকে দেখতে হবে, বড় বাজেট বড় সড়ো আয়োজন পেয়েছি, বড় সড়ো আয়োজন। এবং আমার এটা খুব ভালো লাগে এখনো ভাবতে যে আমি স্ক্রিন টেস্ট দিয়েছি, আচ্ছা অ্যাকশন প্র্যাকটিস করেছি, স্ক্রিন টেস্ট দিয়ে যখন আমাকে পছন্দ করেছে, আমার একটা টিভিসি দেখে আমাকে কল করেছিল, সো ওইটা আমার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। ইভেন আমার সেকেন্ড ছবিতেও আমি স্ক্রিন টেস্ট দিয়েছি, দেহরক্ষীতেও। আফটার খোঁজ দ্য স্টার্স, ইফতেখার চৌধুরী এবং ববি পরবর্তীতে আর অনন্ত জলিলের সাথে কন্টিনিউ করেনি কেন? কি অভিমান, কি রাগ, নাকি বর্ষা করতে দেয়নি, নাকি অনন্ত জলিলের সাথে ডিলের সমস্যা হয়েছে, কেন কি হয়েছে? আমি আমার পার্সোনালটা বলি, সেটা হচ্ছে আফটার সার্চ আমাকে তো বাসা থেকে লক করে দিয়েছে যে না, ওকে অস্ট্রেলিয়া পার্সেল করে দেবো, কাজ কর। 2 বছর তো আমি কাজ করতে পারি নাই। দেন আমাকে আবার মানিক আঙ্কেল, ইফতেখার চৌধুরী আবার নক করলো, যে কারণ সার্চের পর কিন্তু আমাকে অনেকে নক করেছে যে খুব ভালো লাগছে, এরকম প্রেজেন্টেবল একজন, অনেকে বলছে যে এটা তো ইন্ডিয়ান, আমরাও বাইরে ভেবেছি, বাইরের হ্যাঁ প্রথম দিকে। সো তখন আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা, দেহরক্ষী যখন আমার আলহামদুলিল্লাহ হিট হলো, ওই সময়ে কোনো বড় আর্টিস্ট ছিল না, আমিও নতুন, সো তখন থেকে আসলে আমি অনেকগুলো ছবি সাইন করা স্টার্ট করেছি। ওইটা নিয়ে আমার আসলে এতটা ছিল না যে আমাকে যেখান থেকে আসছি ওখানেই কাজ করতে হবে বা কিছু। আমি তো আমার তখন মনে হচ্ছে আমি তো আর্টিস্ট, আমি সব জায়গায় কাজ করবো, বাট আমাকে যদি অফার করতো অফকোর্স আমি কাজ করতাম। এরকম আসলে ওই সিচুয়েশনটা অ্যারাইজ হয়নি যে আমাকে বলেছে আমি করি নাই। নায়কের চাইতে কম পেমেন্ট পেলে নাকি ববির মন খারাপ হয়? ময়ূরাক্ষীতেও নাকি 2-3 জন নায়কের সমান পেমেন্ট, কারণ ময়ূরাক্ষীতে তো আমি মেইন প্রোটাগনিস্ট, সেটা আলাদা হিসাব, ছেলেগুলো তো নতুন, মানে আমার হিরো তো নতুন হিরো, সো এটা হয় না তোমার, মানে তুমি আমি যখন নতুন ছিলাম আমিও তো কম নিয়েছি। আচ্ছা, এখন একজন আমাদের দেশের যে আমার থার্ড ছবিটাই সাকিবের সাথে, এখন ওনার সাথে তো আমি কম্পেয়ার করতে পারবো না, এত বছরের এক্সপিরিয়েন্স, এত বড় স্টার আমাদের দেশে। বাট আমার সবসময় শুধু এই সেক্টরে না, আমার মনে হয় যে মেল ফিমেল যেই মানুষ যেভাবে দেখে ওই জিনিসটাই আমার পছন্দ হয় না, ওই বিষয়টার জন্য, শুধু টাকার বিষয় না এখানে। ঈদে গত কয়েকটা প্রেস মিটে যেটা হয়েছে যে সাংবাদিক এবং তারকাদের এক ধরনের বিতণ্ডা তৈরি হয়েছে। সাকিবের প্রেস মিটেও হয়েছে, তুফানের পর রিভেঞ্জ বুবলির সাথে হলো, ময়ূরাক্ষীর প্রেস মিটে কি হয়েছে আমি জানি না, আমাকেও কি জিজ্ঞেস করছিল। সুতরাং এটা কি একটা নতুন প্রবণতা তৈরি হয়েছে কিনা, নাকি সাংবাদিকদের সাথে আসলেও তোমাদের সম্পর্কটা একটু ভার্সেস খেলাধুলা শুরু হচ্ছে? ভিউজেরও একটা ব্যাপার থাকে যে একটু রাগিয়ে কথা বললো বা একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো, এটা থেকে ভিউটা হবে, এটা একটা বিষয় হতে পারে। আবার হয়তো বা কারো রিয়েল রিয়াকশন আসে যে এত লেট হলো কেন বা এরকম হলো কেন, আমাদেরকে ইনভাইট করে, এরকম আছে না, অনেকে রিয়াকশন করে, এক একটা মানুষ এক এক জায়গা থেকে আসে। সো আমি 2-4 জনের জন্য আমি তোমাকে ব্লেম করব না, বা অনেক ভালো ভালো জার্নালিস্ট যারা ওনাদেরকে ব্লেম করব না, তাই না? যেরকম আমাদের সেক্টরে দুই একজন খারাপ কাজ করে দেন সবার উপর জিনিসটা আসে, এটা অবশ্যই সাংবাদিকদের সাথে খুব ভালো সম্পর্কই তো মেনটেন করে ববি, রাইট? হ্যাঁ, আমার সাথে আসলে ওরকম কারো, অনেকে ভুল বুঝে অনেক সিচুয়েশনের জন্য, বা আছে না মানুষের পার্সোনাল ক্রাইসিস কিন্তু অনেক কাছে থেকেও, পাশাপাশি বসে থেকেও বোঝা যায় না যে আমি কিসের মধ্য দিয়ে এসেছি। এই যে আমি একদম মেকআপ গেটআপ নিয়ে টিপটপ সুন্দর, তুমি বুঝতে পারবে, তুমি তো আমার অনেক কাছের একজন মানুষ, তুমি বুঝতে পারবে যে আমি কিসের মধ্য দিয়ে এসেছি বা কিভাবে কি ক্রিয়েট করছি, বা তুমি কিসের মধ্য দিয়ে যাচ্ছ। সো এই জায়গাগুলো আমাদের মনে হয় একটা সময় পর এতটুকু ম্যাচুরিটি আসা উচিত আমাদের, যে বোঝা উচিত বা ওইভাবে একটু ডিল করা উচিত, বা অনেক সময় হয় না হয়তো বা। হ্যাঁ, এখনকার বাংলাদেশি বা ঢালিউড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছো তোমরা সবারই একটা সাইড বিজনেস বলি, নারী উদ্যোক্তা বলি, সেই জায়গাটা আছে। এটা কি ইন্ডাস্ট্রিকে মিন করে যে ইন্ডাস্ট্রির অবস্থাটা নড়বড়ে বলে আমি একটা ব্যাকআপ রাখলাম? অপু বিশ্বাস বিজনেস করছে ধোঁয়ায়,
ববি অনেক পুরনো বিজনেসম্যান। হ্যাঁ, সো আরো কয়েকজনের উদাহরণ আমি দিতে পারবো। আমারটা বলতে পারি, সেটা হচ্ছে ফিল্মটা আসলে বেসিক্যালি আমি পাগলের মতো ভালোবেসে করি, খুব ডেডিকেশনের সাথে করি। ফিল্মটা আমি টাকার জন্য, শুধুমাত্র কেউ আমাকে বলতে পারবে না যে ববি শুধুমাত্র টাকার জন্যই ফিল্মটা করেছে, আর্টিস্ট চিনি না যায় না খারাপ বা আনপ্রফেশনাল কোনো কাজ হয়েছে, স্টোরিটাও ববির পছন্দ হয় না বা ববির ক্যারেক্টারের ইম্পর্টেন্স নাই, এভাবে আমি আজ পর্যন্ত আমি বলতে পারবো কোনো ছবি আমি সাইন করিনি এখন পর্যন্ত। বাট এরকম হয়েছে ইনিশিয়াল টাইমে হয়তোবা আমি অনেক সময় না বুঝে অনেক স্ক্রিপ্ট সাইন করেছি, সেটা হতে পারে যে হয়তোবা ওইটা আমার করা তখন ঠিক হয় না বা কিছু, বাট শুধুমাত্র টাকার জন্য তো আমি ফিল্মে কাজ করি না। স্পেশালি বাংলাদেশের ফিল্মে এটা কেউ আশাও করতে পারে না যে টাকার জন্য কেউ ফিল্ম করবে। এই সময় তো না, আমি যখন থেকে আসছি 2010 থেকে, তার আগে হয়তোবা হতো, অনেক আগে হয়তোবা হতো। সো বিজনেসটা আসলে ফর লিভিং অ্যান্ড ফিল্মটা অলওয়েজ আমার একটা প্যাশন, মানে সুপার প্যাশন আমি বলবো। আর আরেকটা জিনিস আমি বলতে পারি, এটা এখানে কেমন করে দেখে, শাহরুখ খানের এক্সাম্পল দিতে পারি, ও তো বিগেস্ট সুপারস্টার, বাট ও তো সবচেয়ে বড় বিজনেসম্যান অবশ্যই, এবং ও আসলে ফিল্ম থেকে টাকা নেয় না, মানে অন্যভাবে নেয়, অন্যভাবে নেয়। তো সেটাই আমি বলছি যে ফিল্মে ওইভাবে হিসাব করলেও আমাদের এখানে তো আরো হবে না। সো এবার একটু আসি যে সিনেমা হল এবং ঈদের ছবি রিলিজ নিয়ে একটা দীর্ঘদিনের তর্ক হচ্ছে। আজকে ঈদের দিনে তর্ক বিতর্কে যাব না, কিন্তু ঈদে আসলে অনেকগুলো হল পাওয়া যায়, রাইট? এবং সবাই একটু সিনেপ্লেক্সটাই প্রেফার করে কিনা, যে ঈদে আমার সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সে অনেকগুলো হল পেলো সেটাই ভালো লাগে কিনা সিঙ্গেল স্ক্রিনের চাইতে। শোনা যায় যে এখনকার নায়ক নায়িকারা সিঙ্গেল স্ক্রিন ভিজিট করতে যায় না পরিবেশগত কারণে। আমি তো গেছি, অনেকবার গেছি, আমি যাই নাই সেটা বলবো না, বাট হ্যাঁ লাস্ট যে আমার পাপ রিলিজ হলো 2022 তে, আমি সিঙ্গেল স্ক্রিনে যেতে পারি না। সবাই পপকর্ন হাতে নিয়ে মাল্টিপ্লেক্সে ভিজিট করে আসে। মাল্টিপ্লেক্সে যে আসলে মানুষ না এখন একটু, এটা তো এন্টারটেইনমেন্ট বিজনেস, একটু আরাম করে, তুমি একটু আরাম করে এসিতে বসবে, একটু পপকর্ন খাবে, এটা না দোষের কিছু না, মানুষের চাওয়াটা। হ্যাঁ, ইভেন সিঙ্গেল স্ক্রিনও যদি একটু বসার জায়গাটা একটু আরাম করে দেওয়া হলো বা একটু এসিটা প্রপারলি কাজ করলো, ফুডটা থাকলো মোটামুটি কোয়ালিটির, এটা আসলে মানুষের এটা একটা চাহিদা, এটা নরমাল চাহিদা, এটার জন্য আমি কাউকে দোষ দিব না, এটা হওয়া উচিত। একদম। ববির কৈশোরে কোন সিঙ্গেল স্ক্রিনের ছবি দেখেছো? মধুমিতা, সালমান শাহর একটা মুভি ছিল শেষের দিক, না আমার বাবার সাথে দেখেছি। আমি ভাবছিলাম তখনকার আমার বাবা মুভি খুব পছন্দ করতো, ভাবলাম যে তখনকার কোনো প্রেমিকার কথা বলবো। না তো ছোট। আচ্ছা, ময়ূরাক্ষী ছবিটা যেহেতু ইন্ডাস্ট্রিকে ঘিরে, এমনি ববির বাইরে আমাদের এফডিসিতে আর কোনো ক্যারেক্টারকে খুঁজে পাবে কিনা এই ছবি দেখতে গিয়ে? হ্যাঁ, অফকোর্স পাবে, যেহেতু ইন্ডাস্ট্রির ছবি। আচ্ছা, এবং আমি একটা ক্যারেক্টার পোর্ট্রে করছি, সো অবশ্যই খুঁজে পাবে।